সারা বাংলা জুড়ে, সমস্ত বঙ্গদেশ জুড়ে অজস্র রাধাকৃষ্ণের মন্দির আছে, অনেক কৃষ্ণের মন্দির আছে, যেটা আমরা কাউন্ট করতে পারবো না, কাউন্টলেস। কিন্তু আপনারা কি জানেন, এই বঙ্গদেশেই রয়েছে এক বহু প্রাচীন বলদেবের মন্দির। আপনারা কি দর্শন করেছেন সেই মন্দির? যদি না দর্শন করে থাকেন, যদি না জেনে থাকেন, তাহলে আজকে আপনাদের আমি সেই বলদেবের মন্দির দর্শন করাবো, যার বিগ্রহ বা যেই বিগ্রহ স্বয়ং বিশ্বকর্মা নিজে হাতে নিম কাঠ দিয়ে তৈরি করেছিলেন। আজকে আমরা দর্শন করব সেটা বর্ধমানের বড় বলরাম দেবের মন্দির। পূর্ব বর্ধমানের মাটিতে লুকিয়ে আছে এমন এক প্রাচীন তীর্থ, যেখানে শুধু একটি মন্দির নয়, জড়িয়ে আছে মানুষের বিশ্বাস, ভক্তি আর বহু বছরের ইতিহাস। আজ আমরা বেরিয়ে পড়েছি সেই রহস্য আর ইতিহাসের খোঁজে, পূর্ব বর্ধমানের বিখ্যাত বড় বলরাম মন্দিরে। চলুন আপনাদেরও সঙ্গে নিয়ে ঘুরে দেখি এই প্রাচীন তীর্থক্ষেত্র। নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের আজকের এই নতুন ব্লগে। আজকের যাত্রা একেবারেই বিশেষ, কারণ আজ আমরা চলেছি পূর্ব বর্ধমানের এক ঐতিহ্যবাহী ধর্মীয় স্থানে, বড় বলরাম মন্দিরে। মন্দিরটি একটি টিলার মতো উঁচু স্থানে অবস্থিত। অনেকটি সিঁড়ি টপকে মন্দিরের ওপর উঠতে হয়। পূর্ব বর্ধমান জেলার রায়না এলাকার বড় গ্রামে অবস্থিত শ্রী শ্রী বড় বলরাম মন্দির বাংলার অন্যতম এক ব্যতিক্রমী বলরাম উপাসনা স্থল। এই মন্দিরের প্রতিষ্ঠার নির্দিষ্ট প্রমাণ সাল পাওয়া যায় না, তবে গবেষণায় এই বলরাম উপাসনার শিকড় চতুর্দশ-পঞ্চদশ শতকের দিকে পৌঁছাতে পারে বলে অনুমান করা হয়েছে। বর্তমান মন্দিরের কাঠামোটি সম্ভবত অষ্টাদশ বা ঊনবিংশ শতকের, অর্থাৎ দেবতার উপাসনা তারও বহু আগে থেকে চলে আসতে পারে। মন্দিরের প্রধান প্রবেশদ্বার পরবর্তী সময়ে নির্মিত হয়েছে। মন্দিরটির স্থাপত্য রয়েছে বিশেষত্ব, এখানে রত্নশৈলী এবং উড়িষ্যার রেক দেউল শৈলীর প্রভাব দেখা যায়। বড় বলরামের সঙ্গে এখানকার কৃষি জীবনের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলরাম বা বলভদ্রের হাতে থাকা লাঙল কৃষির প্রতীক, তাই স্থানীয় মানুষের কাছে তিনি শুধু পৌরাণিক দেবতা নন, বরং কৃষি, বৃষ্টি ও শস্যের সঙ্গে যুক্ত এক আরাধ্য দেবতা হিসেবেও বিবেচিত। গবেষণাতে বড় বলরামকে বৃষ্টি ও ফসলের দেবতা হিসেবে স্থানীয় উপাসনার সঙ্গে যুক্ত করা হয়েছে। বাসুদেবপুরের একটি জলাশয়ে এক ব্রহ্মচারী স্নান করতে গিয়ে একটি নিম কাঠ পান। স্বপ্নাদেশ ছিল সেই কাঠ দিয়েই বিশেষ রূপে বলরামের বিগ্রহ তৈরি করতে হবে। সেই স্বপ্নের নির্দেশেই অনুসারেই বর্তমান বলরামের অনন্য রূপের সূচনা বলে লোকমুখে প্রচলিত। এই যে তুলসী মঞ্চটি দেখছেন, এটি কিন্তু অ্যাকচুয়ালি সেই ব্রহ্মচারীর সমাধি, আর এই যে মন্দিরটি, এটি কিন্তু সেই ব্রহ্মচারীর ঘর। মানে মন্দির যেটা রয়েছে বড় বলরামের, এইখানে তো আপনি একটু আগে আমাকে বলছিলেন যে ঠাকুরকে যে কাঠ এইখানে কোথায় ভেসে উঠেছে, সেটা আমাকে ছোট্ট করে বলুন। এটা এসছিল না আপনার বাসদো থেকে, আপনার আমাদের অন্তঃসার বলে ওইখানে এসছিলেন। ওইখান থেকে বাবা এখানে প্রতিষ্ঠা হয়, মানে কিভাবে হয় কেউ জানে না। আচ্ছা, বলছি না এইখানে কোথায় ঠাকুর? হ্যাঁ, বাউতিতলা, এই যে এইখানটাই শেওড়া গাছ ছিল, ওইখানে ওটাকে বাউতিতলা বলে। আচ্ছা, মানে ওইখানে আমাদের বাবার বার করলে ওইখানে যে প্রথম আগুন পোয়ালে, কিন্তু সন্ন্যাসীরা 3 দিন না খাওয়ার পর মানে আগুন পোয়ালে বিরাট বল ধরে, বিরাট শক্তির জয়। আচ্ছা। আর এখানে আর একটা কি বলছিলেন, অক্ষয় তৃতীয়ার দিন এখানে মেন উৎসব হয়। হ্যাঁ, অক্ষয় তৃতীয়ার দিন আপনার বাবার গায়ে জল পড়ে, মানে চান করানো হয়। ব্রাহ্মণরা চান করায়, অন্য ব্যক্তিরা চান করাতে পারে না, ব্রাহ্মণরা চান করায়। ব্রাহ্মণরা চান করার পর ঘর আপনার ওই 7 দিন বন্ধ থাকে, 8 দিনের দিন আপনার সন্ন্যাসী হয়। আচ্ছা, এমনি তাহলে মানে উৎসবটা কখন হয়? বুদ্ধ পূর্ণিমা? বুদ্ধ পূর্ণিমা আপনার ঝাঁপটা হয় মানে। আচ্ছা, আর এমনি উৎসব কি আছে মন্দিরে? মন্দিরে আপনার ওই যে 52 ভোগ বললাম, পৌষ সংক্রান্তিতে 52 রকম জিনিস দিয়ে ভোগ হয়, বহু দূর দূর পর্যন্ত ভোগ যায়। আর এখানে এমনি দোল, জন্মাষ্টমী এগুলো দোল হয়, বা বড়দেবের যে জন্মতিথি, রাখি মানে যে পূর্ণিমায় বাবার যে দোল, কৃষ্ণর দোলের পরেতে আমাদের দোল, পঞ্চম দোল হয় আমাদের এখানে। বহু বিরাট ইয়েতে হয় হোলি। আচ্ছা, এখানে বলদেবের আবির্ভাব হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে রাখি পূর্ণিমার দিন। তো সেদিন কি এখানে বিশেষ পুজো বা কোনো উৎসব কিছু হয় না? না, রাখি পূর্ণিমার দিন এখানে কোনো পুজোর উৎসবটা কিছু যা হয় অক্ষয় তৃতীয়া।
ওই আপনার অক্ষয় তৃতীয়ায়, পৌষ সংক্রান্তিতে, আচ্ছা আচ্ছা নিত্যদিন একটা নিত্য সেবা দিয়ে আছে। আচ্ছা এখানে আপনার 15 দিন মেলা হয় মাঘ মাসে, এই বাবার এইগুলো সব ভর্তি হয়ে যায়, বাজার টাজার সব ভর্তি হয়ে যায়। 15 দিনকার মেলা হয়। কিসে মেলা ওটা? ওটা সরস্বতী পুজো উপলক্ষে মেলাটা এটা বসে। 15 দিন মেলা হয়। আচ্ছা ওকে। আচ্ছা মন্দিরটা খোলা কখন থাকে, কখন এসে লোকে পুজো দিতে পারবে? আপনার মন্দিরটা আপনার সকাল 8টা থেকে খোলে, দিয়ে ভোগের সময়টায় বন্ধ থাকে। ভোগের সময়টায় 10টার পর মন্দিরটা খোলে, সারাদিনটা খোলা থাকে। আপনার সন্ধ্যা রাত্রির 8টা অবধি খোলা থাকে, তারপর মন্দিরটা বন্ধ হয়ে যায়। মানুষ কখন এলে দাদা এখানে পুজো দিতে পারবে? আপনার 9টায় তো ঢুকতেই হবে আপনাকে, তা নাহলে পুজো দিতে পারবেন না। আচ্ছা, আর এখানে তো নিত্য অন্নভোগ হয়। হ্যাঁ, নিত্য অন্নভোগ হয়। আর তা ধরুন যারা দূর থেকে আসছে, এখানে কি অন্নভোগ পাওয়ার কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, ব্যবস্থা আছে। আপনার ওই যে বাংলা বলে ওনাদিকে পুজো দিলেই ওনারা ভোগ দেবেন। তার মানে 9টার মধ্যে আসতে হবে, হ্যাঁ, তাই তো? 9টার মধ্যে এখানে আপনার ঢুকতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। গ্রামটার অ্যাকচুয়াল নাম কি? এই গ্রামটার নাম হচ্ছে বড় বলরাম। মানে এই ঠাকুরের নাম থেকে এই জায়গাটার নাম, তাই তো? নাম, হ্যাঁ, এই গ্রামের নাম। ওকে। আবার ধরুন কলকাতার থেকে লোকে এখানে কিরাম ভাবে আসবে, এলে দর্শন করতে পারবে? আপনার হাওড়া থেকে ট্রেনে চাপলেন, মোসাগ্রামে নামলেন। মোসাগ্রাম থেকে আপনার নসিপুরে একটা ট্রেনে, নসিপুর মোসাগ্রাম থেকে নসিপুর যে বাঁকুড়ার লাইনটা যাচ্ছে, ওইটায় নসিপুরে নামলেন। ওইখান থেকে আপনার এসে টোটো টেকার যা পাবেন চলে আসবেন। আর যদি 4 চাকায় আসেন, হাই রুট থেকে এসে মোসাগ্রাম দিয়ে আপনি চলে এলেন। মোসাগ্রাম থেকে আপনি এইদিকে ভেঙে পড়লেন, দিয়ে আপনার জামালপুর হয়ে সাঁকটে হয়ে বড় ঢুকলেন। মানে হাওড়া থেকে মশাগ্রামের ট্রেন ধরতে হবে, তাই তো? হ্যাঁ, কিন্তু মশাগ্রাম স্টেশনে নামতে হবে, হ্যাঁ, মোসাগ্রাম স্টেশন। নেমে ওখান থেকে আবার ট্রেন চেঞ্জ করে হ্যাঁ, ট্রেন চেঞ্জ করে নসিবপুরে আসতে হ্যাঁ হবে। নসিপুরে। এবার নসিবপুর থেকে ট্রেকারে করে মানুষ এখানে হ্যাঁ। খুব সহজে এখানে হ্যাঁ, টোটো করে বড় বড়রাম মন্দিরে চলে আসতে চলে আসতে পারে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। বড়দেবের মন্দির দর্শন করতে এসেছি, আর বড়দেবকে নিয়ে যদি একটু না বলি সেটা কিরম ভাবে হয়। আমার তো বলার কোনো সামর্থ্য নেই, যতটুকু আমার জ্ঞান আমি ততটুকুই আমি তার চরণে নিবেদন করার আমি চেষ্টা করি মাত্র। তো বলদেবের সম্বন্ধে বলতে আমরা যেটাই জানি, তিনি হচ্ছেন যে কৃষ্ণের অগ্রজ, কৃষ্ণের বড় ভাই হচ্ছেন বলদেব। ভগবান শ্রীবিষ্ণু ক্ষীরসাগরে যাকে বিছানা করে শুয়ে থাকেন বা যার ওপর বিশ্রাম নেন, যার ফোনার ওপর 14 ভুবন ধারণ করে রেখেছেন, যিনি অনন্ত আদি শেষ নাগ, তিনিই হচ্ছেন রেবতী বল্লভ, কৃষ্ণের বড় ভাই বলদেব। আর এই মুহূর্তে আমরা এসে গেছি একদম মন্দিরের একেবারে সামনে, চোখের সামনে শ্রী শ্রী বলরামের মন্দির। কিছু কিছু জায়গা থাকে যেখানে ক্যামেরা দিয়ে যতটা দেখানো যায় তার থেকেও বেশি কিছু অনুভব করা যায়। এখানেও ঠিক তেমনি একটা অনুভূতি হচ্ছে। ভক্তি আর বিশ্বাসের এই পরিবেশে দাঁড়ালে মনটা সত্যি শান্ত হয়ে যায়। আমরা দর্শন করছি বড় বলরামের শ্রীবিগ্রহ, দর্শন করছেন পূর্ব বর্ধমানের বড় বলরামকে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এখানকার বিশাল কাঠের বলরাম বিগ্রহ। বর্তমান বিগ্রহটি প্রায় 14 ফুট উচ্চতার এবং তার রয়েছে 14টি হাত। হাতে দেখা যায় লাঙল, মুঠুল, গদা, শঙ্খ, চক্র, পদ্ম সহ বিভিন্ন প্রতীক। মাথার উপর রয়েছে 13 ফণা বিশিষ্ট নাগছত্র এবং বিগ্রহে রয়েছে তৃতীয় নয়ন। এই অনন্য রূপ বাংলার প্রচলিত বলরাম মূর্তিগুলোর থেকে একেবারেই আলাদা। এখানকার মানুষের বিশ্বাস বড় বলরাম 14 হাতে 14 ভুবনকে ধারণ করে রেখেছেন। জয় বলদেব, জয় বলদেব। রাখি পূর্ণিমা সৃষ্টি হচ্ছে বলদেবের শুভ জন্মতিথি, আবির্ভাব তিথি। তার আবির্ভাব তিথিতে বলদেবের চরণে, বলরামের চরণে প্রণাম রইল। জয় বড় বলরাম। এই বড় বলরাম দেবের মন্দির আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আমি চাইবো আপনারাও আসুন এবং এসে এই প্রকাণ্ড বলদেবের বিগ্রহ দর্শন করুন এবং জীবন সার্থক করুন। আজকের ভিডিওটা এই বড় বলরামের মন্দিরে শেষ করছি। আগামী সপ্তাহে অন্য কোথাও নিশ্চয়ই দেখা হবে। ভালো থাকবেন সবাই।